বিধায়ক নওশাদ সিদ্দিকী। রাজনীতিকে নোংরা করতে শাসক দল, সাংবাদিকদের সামনে ক্ষোভ উগড়ে দিলেন নওশাদ। পাশাপাশি দুর্নীতির তদন্ত করার কথাও বললেন তিনি। এই ধরনের মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা হচ্ছে এতদিন পর্যন্ত আন্ডার কভার ছিল, জনমানুষে আসতো না, ভিতর থেকে এগুলো কন্ট্রোল হতো। আস্তে আস্তে এটা এক্সপোজ হচ্ছে, জনমানুষে নিয়ে চলে আসছে। এটাকে আমাদের কাছে স্বাভাবিক করে তোলার জন্য আস্তে আস্তে এগুলো বলছে। 25-75 রেশিও বলেছিল, সেটা নিয়ে সমালোচনা হচ্ছে। দেখুন, একটা গা শোয়া মতো হয়ে গেছে, এখন চলছে। লাভলি মৈত্র মহাশয় যে কথা বলছে, এগুলো হচ্ছে স্বাভাবিক করার জন্য কথা বলছে। অবশ্যই এখন দেখুন না, দল কারা চালাচ্ছে, যারা প্রমোটার, যারা দলাবাজি ঠিকঠাক করতে পারছে তারা। বিগত দিনে যারা আদি তৃণমূল, যারা তৃণমূলকে জন্ম দিল, যারা বাস্তবিক অর্থে তৃণমূলে কি লড়াই করে প্রতিষ্ঠা করলো, তারা আছে সাইড লাইনে। কারণ তারা ওই তোলাবাজি করতে পারছে না, তারা ব্যবসার আর্নিং এর জন্য প্ল্যাটফর্ম হিসাবে এটাকে দেখছে না, পলিটিক্যাল প্ল্যাটফর্মটাকে, ফলে তারা সাইড লাইন হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী যদি হিসেব না দিতে পারে তাহলে টাকা দেওয়া হবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা তোর মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু ব্যাপার না। ইউসি দেবে, বকেয়া নেবে। তারপরেও বলবো, যদি রাজ্য সরকার বলে আমাদের রাজ্যের টাকা ইচ্ছাকৃতভাবে আটকে রাখছে, সেক্ষেত্রে আমাদের বক্তব্য একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক, জনমানুষে ছড়িয়ে দেওয়া হোক বাংলায়, যে কোন খাদে কত টাকা এবং কিসের জন্য আটকে রাখা হয়েছে, সেটা দেওয়া হোক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি শুনলাম যে 21শে ফেব্রুয়ারির মধ্যে সম্ভবত 100 দিনের কাজের প্রায় 20 লক্ষের অধিক যত যারা কর্মচারী যারা কাজ করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। ব্যাপারটা হচ্ছে, এত হাজার কোটি টাকা অ্যাকাউন্টে দিতে পারছে, সংবিধানের 131 নম্বর ধারাকে সামনে রেখে আইনের দ্বারস্থ হতে পারছে না কেন? অল্প কয়েকটা টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আইনত লড়াই যাচ্ছে না কেন? সেখানে গেলেই তো তাহলে ধরা পড়বে যারা দুর্নীতি করেছে। আগে রিপোর্টে দেখা যাচ্ছে প্রায় 1,96,000 কোটি টাকা দুর্নীতি হচ্ছে। 100 দিনের কাজেরও দুর্নীতিটা ফুটে উঠবে, কারণ প্রায় 14.5 লক্ষ জব কার্ড পশ্চিমবাংলায় বানিয়েছে কারা? তৃণমূল আশ্রিত, যারা তৃণমূলের দ্বারাই তৈরি হচ্ছে। সবগুলো ওখানে আসবে, তৃণমূলের হয়তো বড় বড় নেতাদেরকে জেলে থাকতে হবে। সেই জন্য জেলে না গিয়ে তার কর্মীদেরকে বাঁচানোর জন্য, তার নেতাদেরকে বাঁচানোর জন্য আবার ঋণ নিয়ে মানুষকে দেওয়ার চেষ্টা করছে। যদিও কতটা দেবে এখনো সত্যতা নাই। সাংসদ বিধায়ক আপনাদের পক্ষে এই ধরনের কথা, যেখানে বিধানসভার অভ্যন্তরে আপনারা মিথ্যে কথা এই শব্দটা প্রয়োগ করতে পারেন না, অসত্য কথা বলতে পারেন। দেখুন, রাষ্ট্রপতি সম্পর্কে যখন অবাঞ্ছিত মন্তব্য করেছিল তারও বিরোধিতা করেছে। ঠিক একইভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন কেন্দ্রীয় এক মন্ত্রী অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করেছিল তারও বিরোধিতা করেছি। এক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যে ভাষায় বলাচ্ছে সেটা কোনোভাবেই সেটাকে গ্রহণ করা যায় না, সেটাকেও সমালোচনা বা সেটাকে আমি বিরোধিতা করছি। ভেবে পাচ্ছি না, রাষ্ট্র সেবা করবো, রাষ্ট্রবাসী সেবা করবো বলে জনমানুষের কাছে ভোট চাইছি, তাহলে একে অপরের বিরোধিতা করতে গেলে এই ধরনের অবাঞ্ছিত শব্দ চালাচালি হচ্ছে কেন? তাহলে কি ওই রাষ্ট্রবাসী বা রাষ্ট্র সেবার নামে নিজের সেবা, নিজের পরিবারের সেবা হয়ে যাচ্ছে না? তো অফিসিয়ালি কোন স্টেটমেন্ট আমরা পেলাম না। দ্বিতীয়, লাভলি মৈত্র মহাশয়ের কথা যে ভুল বলেছে, তাকে তো কিন্তু কথাকে উল্টো করা হয়নি। অ্যাকচুয়ালি শওকত মোল্লা সাহেব বলুন আর যে লোক না কেন, ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বললেও কিন্তু ওই লাভলি মৈত্র মহাশয়ের যে কথাটা প্রকাশ্য করেছেন, গোপনে এগুলো সবটাই বয়ে নিয়ে বেড়ায়। অবশ্যই এটাকে তারা রাজনীতিটাকে তারা একটা আর্নিং এর প্ল্যাটফর্ম হিসাবে দেখেছে, রুজি রুটির জায়গা করেছে। ফলে এরা নমিনেশন কেন্দ্রে দখল করে, এরা ভোটের দিনে উজ্জাম করে, গণনার কেন্দ্রে মানুষকে গুলি করে হত্যা করে। এরা শুধুমাত্র এই সার্টিফিকেটটা নিয়ে 5 বছর ধরে দুর্নীতি করবে, রুজি রুটি করবে, রোজগার করবে বলে। যদি সত্যিকারের মানুষকে পরিষেবা দেওয়া হতো, তাহলে এই গণনা কেন্দ্রকেও বাইরে থেকে গুন্ডামস্তান নিয়ে এসে দখল করতো না, উজ্জাম করতো না, বা গণনা কেন্দ্রে গুলি করে সাধারণ মানুষ সহ বিরুদ্ধে খুন করতে না। দলের কাছে আবেদন করুন, এই যে অভ্যন্তরীণ যে সংঘাতটা অর্জুন সিংকে নিয়ে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, অভ্যন্তরীণ সংঘাত নয়, তাদের কে কতটা রেশিও মেনটেন করবে তার লড়াই চলছে। তবে একটা কথা, যদি তোলাবাজদের না বসানোর আবেদন করে তাহলে তো তৃণমূলের বুথ এজেন্ট খুঁজে পাওয়া যাবে না। স্বল্প পাওয়া যাবে, সব বুথের কথা দিতে পারবে না এজেন্ট। আর খুনির কথা যেটা প্রসঙ্গ হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, বিভিন্ন কেসের সাথে যুক্ত যারা এখন মাননীয় ছত্রছায়া এখন অনেকে লালিত পালিত হচ্ছে, তাদেরকে ডিস্টার্ব করছে না। আর অন্যজনের নামে মিথ্যা কেস দিয়ে কোনো জায়গায় পুলিশকে দিয়ে বা কোনো জায়গায় সিআইডি কে দিয়েও হ্যারাসমেন্ট করানোর চেষ্টা হচ্ছে বিরোধীদের। দেখুন, ব্যাপারটা হচ্ছে, উনি লাভলি মৈত্র মহাশয় যে কথা বলেছেন বেশ কয়েক ঘন্টা পার হয়ে গিয়েছে, যে এখন
যদি অসুস্থ হয়ে থাকে তার সুস্থতা কামনা করছি, কারণ 2024 ওনাকে পরাজিত করে কালীঘাটে পাঠাবার যে চিন্তা ভাবনা নিয়েছি সেটাকে তো সার্থক করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, এটাও তো হতে পারে একটা নাটক চলছে, যেভাবে একটার পর একটা দুর্নীতিতে কালীঘাটে ব্যানার্জি পরিবার জড়িয়ে যাচ্ছে, বা যার নাম আপনারা নিলেন তিনি জড়িয়ে যাচ্ছেন, কিছুটা হলো তিনি লাইট থেকে দূরে সরে থাকার জন্য বা নিজেদের মধ্যে একটা মনোমালিন্য হচ্ছে, দেখি অন্তত সমালোচনা থেকে দূরে সরে থাকার জন্য, এটাও তো নাটক হতে পারে। এই যে কথা কয়েকদিন আগে বললেন, আজকে যে কথা, একে অপরের পরস্পর বিরোধী একটা কথা, একটা মানুষ বলছে, কিভাবে হয়? দেখুন, আজকে রাজনীতিটা ঠিক এই জায়গায় যদি পৌঁছে যাচ্ছে যে রাজনীতিতে কোনো পরিবারের লোকজন তার সন্তানদেরকে আসতে দিচ্ছে না। একটা ছেলে উচ্চ মাধ্যমিক পাস করলে, ভালো রেজাল্ট করলে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি হবে, ফিউচার কি চিন্তা ভাবনা কি নিয়েছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস হবে, পিসিএস হবে, অনেক কিছু বলছে, কিন্তু ভালো পলিটিশিয়ান হতে চাইছে না, বা তার পরিবার গিয়ে দিচ্ছে না। কেন? এই ধরনের কথাবার্তা বা এই ধরনের যারা এখন রাজনৈতিক মূল চালিকা শক্তি এখন যাদের হাতে আছে, ওয়াশিং মেশিন হয়ে গেল নাকি। কদিন আগে ইনামুলের টাকা নিয়ে কাজ করেছে, আর যখন সে তৃণমূল থেকে একটু ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করছে, সে এখন ভালো হয়ে যাচ্ছে বা ক্যান্ডিডেট করলে কোনো অসুবিধা নাই। এই বিচারিতা না হওয়াটাই ভালো। তবে একটা কথা, দেববাবু পদত্যাগ করেছেন বলে তিনি সমালোচনার ঊর্ধ্বে বা সমালোচনার মধ্যে, এটা ব্যাপার নয়। দেববাবু এমপি হিসাবে যে পারফরমেন্স করা দরকার ছিল, যে দায়িত্ব নেওয়া দরকার ছিল, তিনি ব্যর্থ হয়েছেন। এই জবাবও কিন্তু আগামী দিনে ঘাটাল লোকসভার মানুষজনকে দিতে হবে। ছিল পরীক্ষা কেন্দ্রে, তাদেরকে 7 ফেব্রুয়ারি নিজাম প্যালেসের হাজিরা নির্দেশ, যে বড়নগর পুরসভার যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি তার প্রেক্ষিতে। অন্যদিকে দাঁড়িয়ে রেশন দুর্নীতি কাণ্ডে শঙ্করাড্ডের ভাই মোলায়ার পদে তলব করা হচ্ছে, একের পর এক সেন্ট্রাল এজেন্সির তলব। দেখুন, ওই তারিখ পে তারিখ কোর্টের ভাষায় ছিল, এখন তলব পে তলব হচ্ছে। ব্যাপারটা হচ্ছে, আমরা চাই দ্রুত যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলোকে তদন্ত প্রক্রিয়া শেষ করে কোর্টের কাছে চার্জশিট জমা করুক, কিন্তু হচ্ছে কোথায়? এই পৌরসভা নিয়োগ ক্ষেত্রে দীর্ঘদিন ধরে শুনে আসছি যে একে তলব হচ্ছে, ওখানে সার্চ হচ্ছে, এন হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় নিটফল আমরা এখনো কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা চাই দ্রুত যারা পৌরসভাতে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, এবং সাথে সাথে মেধার ভিত্তিতে সেখানে নিয়োগ হোক, কিন্তু হচ্ছে না। আমরা চাই এটা দ্রুত হোক। আর দ্বিতীয় হচ্ছে, যেটা হচ্ছে রেশন দুর্নীতির ক্ষেত্রে শঙ্করাদের ভাইকে যে তলব করেছে, আমরা অপেক্ষায় আছি এই তদন্ত প্রক্রিয়া শেষ হবে কবে। কারণ আজ থেকে না 1 বছরের অধিক, প্রায় 2 বছর হতে যাচ্ছে যে শিক্ষক নিয়োগে দুর্নীতি চলছে, শিক্ষক নিয়োগে তদন্ত চলছে, কিন্তু আর কতদিন তদন্ত চলবে? এবার তদন্ত প্রক্রিয়াকে শেষ করে যারা অবৈধ পন্থায় চাকরি করেছে তাদেরকে বাতিল করে ন্যায্য যারা চাকরি পাওয়ার মেধাযুক্ত যারা, তাদেরকে চাকরির ব্যবস্থা করা হোক না। কিন্তু হচ্ছে না কোথায়? আজকে দেখুন, আমাদের বিধানসভার সামনে এসএলএসটি যারা এসে তারা আপনার বিক্ষোভ প্রদর্শন করছিল, কিন্তু কথা হচ্ছে তারা আজকে কোন লেভেলে পৌঁছাচ্ছে? কেউ 8 বছর, কেউ 7 বছর, কেউ 6 বছর, কেউ 10 বছর পরীক্ষা দিয়ে পাস করে বসে আছে, তাদের চাকরি হচ্ছে না। কেন হচ্ছে না? দুর্নীতি হয়েছে বলে। এই দুর্নীতিগুলো কবে যারা করলো তারা শাস্তি কবে পাবে, আর এরা কবে চাকরি পাবে? এর জন্য আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে, সকলকে একসাথে সোচ্চার হতে হবে।